সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার বিশেষ আয়োজন ৩৬ জুলাই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আপনারা জানেন যে ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের শুরু হয়েছিল, আর সেই আন্দোলনটি শেষ হয়েছিল শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে। আর শেখ হাসিনার পতন হতে গিয়ে যেসব ঘটনা ঘটেছে, অর্থাৎ অসংখ্য মায়ের বুক খালি হয়েছে, অসংখ্য বাবা তার সন্তানকে হারিয়েছেন, অসংখ্য ভাই বোন তাদের ভাই বোনকে হারিয়েছেন, আর সেই গল্পগুলো নিয়েই আমরা আমাদের এই অনুষ্ঠান সাজিয়ে থাকি। আজকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন একজন জুলাই যোদ্ধা ও রাজনীতিবিদ, রাশেদ প্রধান। তিনি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি। তার আরেকটি পরিচয় আছে, জাতীয় রাজনীতিবিদ, প্রয়াত রাজনীতিবিদ শফিউল আলম প্রধানের সন্তান তিনি। আসল শুরুতেই আমরা তার সাথে পরিচিত হই, তারপরে আমাদের আলোচনায় যাই। রাশেদ ভাই, আপনাকে ভিওডি বাংলা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আপনার মাধ্যমে ভিওডি বাংলার যে দর্শক আছে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা দেরি করব না, আমরা আলোচনায় চলে যাব। আপনি একজন জুলাই যোদ্ধাও, আবার রাজনীতিবিদ। আসলে তখন আন্দোলনটি ছিল শুধুমাত্র শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন। আপনি কেন মনে করলেন যে এই শিক্ষার্থীদের যে অধিকার আদায়ের আন্দোলন, অর্থাৎ কোটা সংস্কার বা কোটা বাতিল যাই হোক না কেন, যেভাবেই আমরা বলি না কেন, কেন মনে করলেন যে এই আন্দোলনে আপনার সম্পৃক্ত হতে হবে? কি কারণে? ধন্যবাদ, আপনি একটা চমৎকার প্রশ্ন করেছেন। আমি শুরুতে একটু সংশোধনী আনতে চাই। জুলাই যোদ্ধা এই নামকরণটা আসলে আমার সাথে যায় না। মানে জুলাই যোদ্ধা হওয়ার জন্য যেভাবে সক্রিয়ভাবে যুদ্ধ করতে হয়, যারা রাজপথে ছিল, বন্দুকের গুলির সামনে ফ্যাসিস্ট শেখ হাসিনা লেলিয়ে দেওয়া বাহিনীর সামনে বুক পেতে দিয়েছিল, সেরকম যোদ্ধা আসলে আমি হতে পারি নাই। অতএব এই টাইটেলটা আমার সাথে ব্যবহার করলে অরিজিনাল জুলাই যোদ্ধাদের অপমান করা হবে। হ্যাঁ, যুদ্ধে ছিলাম, অল্প অল্প ছিলাম, সরাসরি যুদ্ধটা বলাটা ঠিক হবে না। আপনার প্রশ্নটার উত্তর আমি এভাবে শুরু করব। 16 তারিখ যখন আবু সাইদ বুক পেতে দিল, এই দৃশ্যটা আমাকে খুব নাড়া দিয়েছিল। এবং আমি যখন আমার দলের নেতৃবৃন্দর সাথে আলোচনা করলাম এবং সবাই দেখলাম বিষয়টা নিয়ে অত্যন্ত ব্যথিত, এবং আমাদের মনে হলো যে এটার প্রতিবাদ করা প্রয়োজন। তো আমার মনে পড়ে আমি 17 তারিখ সকালবেলা প্রেস ক্লাব অঞ্চল থেকে বিজয়নগর পানির ট্যাঙ্কি হয়ে ওই অঞ্চলটাতে জাগপা থেকে একটা মিছিল বের করলাম ব্যানার নিয়ে। ব্যানারে লেখা ছিল, স্বৈরাচারী সরকার আর কত লাশ দরকার। এবং এই স্লোগানটা নিয়ে আমরা রাজপথে নামলাম, এবং ওই মিছিলটা করতে করতে আমাদের দলের প্রত্যেকের মধ্যে আমি ওইটা চোখে দেখতে পেয়েছি মিছিল শেষে, যে ওই আর্চটা জেগে উঠেছে যে এটা শুধুমাত্র ছাত্রদের আন্দোলনে থাকা উচিত না, বা আর কোনো সুযোগও নেই। এটা এখন দেশের আন্দোলন। আমরা বিগত 16 বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলের যে আন্দোলনটা ছিল, সেইটার একটা চূড়ান্ত রূপ বোধহয় এই আন্দোলন থেকে নেওয়া যেতে পারে। এই চিন্তাটা ওই সময় প্রথম আসলো, এবং তারপর তো ধীরে ধীরে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়া, রাজপথে যাওয়া, পুলিশের মার খাওয়া, লাশ দেখা, অসংখ্য রক্ত দেখা। এবং আমি জানি না, এটা আসলে এই ঘটনাগুলো মনে পড়লে আমি খুব ইমোশনাল হয়ে যাই, সরি, বাট এই যুদ্ধটা চোখের সামনে থেকে দেখা, এবং আল্লাহ যে আমাদের কবুল করলো 5 তারিখ, এটার যাত্রাটা শুরু কখন? আপনার যে প্রশ্ন, সংক্ষেপে বলতে গেলে ওই মিছিলটার মাধ্যমে আমরা শপথ নিয়েছিলাম যে এটা আর ছাত্রদের আন্দোলনে রাখা যাবে না, এটা আমাদের সবার আন্দোলন হতে হবে, এটা গণতন্ত্রের আন্দোলন হতে হবে। কিন্তু আবু সাইদ, মুগ্ধ কিংবা ওয়াসিম, বা যার কথাই বলি না কেন, এই মৃত্যুগুলো তো একটা প্রতীকী বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এদের মৃত্যুর পরপরই আমরা দেখেছি যে সারা বাংলাদেশের যে যুব সমাজ, শিক্ষার্থী, তরুণ সমাজ, তারা প্রত্যেকেই তাদের সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়েছে যে আমি বুক পেতে দেবো, আমি বুক পেতে দেবো। এবং আমরা সেই সময়, মানে আবু সাইদের, মুগ্ধর এদের মৃত্যুর পরপরই আমরা দেখেছি যে যত আন্দোলনগুলো টেলিভিশন, সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম ছবিগুলো, যে সবাই বুক পেতে দিচ্ছে। মানে এটা একটা ট্রেন্ড হয়ে গেছিল, যে এটা একটা উৎসাহের একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন আমাদের ওয়াসিম, মুগ্ধ এবং আবু সাইদ। তো সেইটা দিয়েই আপনি উৎসাহিত হয়েছেন এবং অনুপ্রাণিত হয়েছেন। পাশাপাশি একজন রাজনীতিবিদ হিসেবে আপনারা দীর্ঘ একটা সংগ্রাম করছিলেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ভোটের জন্য। সেই লড়াইয়ের সাথে যখন দেখলেন যে এরকম একটা লড়াই দাঁড়িয়ে গেছে, তখন আপনি
আপনারা স্বভাবতই কি মনে হয়েছিল যে এই লড়াইয়ের মধ্য দিয়েই এরকম একটা ফ্যাসিস্ট সরকারের আসলে পতন সম্ভব? না, সত্যি কথা বলতে এটা কি কখনো মনে হয়েছিল সেই আন্দোলনের সময়? সত্যি কথা বলতে আমি যে মিছিলটার কথা বলছিলাম, যে 16 তারিখের পর আমরা যখন নামলাম, বাস্তবতা হচ্ছে ওই সময় এই আন্দোলন থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হবে এটা কখনোই মনে হয়নি। রাইট। আমাদের কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এখন আর এটা ছাত্রদের বিষয় না, নাই। এটা আমাদের সকলের বিষয়। রাজনীতিবিদ না, একটা মানুষ হিসেবে আমার দায়িত্ব এই সময় ছাত্র ভাইদের পাশে গিয়ে দাঁড়ানো, সেই জায়গাটার থেকে আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়া। কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন এই আন্দোলনের মাধ্যমে হবে অথবা কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং এক দফাতে যাবে, এটা ওই সময় বোঝার কোনো কারণও ছিল না। এটা যদি আমি বলি যে তখনই বুঝেছি, তাহলে মিথ্যা কথা বলা হবে। রাইট। এটা হয়তো আপনি 28, 29, 30 তারিখের পরে হয়তো বোঝা গেছে যে দেশ হয়তো অন্যদিকে যাচ্ছে, বা ছাত্রদের যে যৌক্তিক আন্দোলনটা, এই আন্দোলনটা এমন পর্যায়ে গেছে যে সারা বাংলাদেশের মানুষ সম্পৃক্ত হয়ে গেছে। যখন আমরা দেখলাম যে সাধারণ শিক্ষার্থীদের মা বাবা তারা রাস্তায় পানি নিয়ে নেমে আসছে, বিভিন্ন ধরনের খাবার নিয়ে নেমে আসছে, এবং এমনও ঘটনা দেখেছি যে পরিবারের সবাইকে নিয়ে নেমে আসছে রাস্তায়। তো এটা তো বাংলাদেশের একটা ইতিহাস, বিরল ইতিহাস, শুধু ইতিহাস না, বিরল ইতিহাস। আমি একটা ছোট ঘটনা মনে করতে পারি, সেটা হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে কখন উপলব্ধি করা, উপলব্ধিটা আসলে বিশ্বাসটা, আস্থাটা এসেছিল 28, 29, 30-এর দিকে, যে এই দফার এই আন্দোলনের মাধ্যমেই আমরা এই জগদ্দল পাথর ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নিশ্চিত করতে পারবো, এরকম একটা বিশ্বাস যদি বলেন, আস্থা, বিশ্বাস, কনফিডেন্ট, সেটা 28, 29 তারিখের দিকে জন্ম নেওয়া শুরু করেছে। কিন্তু আমার যেটা মনে পড়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর, যেটা আমি ওই সময়ের সাথে কানেক্ট করি, এটা মজার গল্প, ছোট্ট গল্প, মজার গল্প। সেটা হচ্ছে 19 তারিখ, আমি তখন 12 দলীয় জোটের দল, জাতীয় গণতান্ত্রিক পার্টি জ্ঞাতপা, আমাদের জোট প্রধান মোস্তফা জামাল হায়দার, ইন্টারনেট পাচ্ছি না, ডিরেক্ট কল, এবং আমি ওনাকে ফোন দিয়ে বললাম, আমি ওনাকে চাচা বলেই ডাকি, অনেক মুরব্বী, যে চাচা এইটা পারফেক্ট টাইম, শুধু 12 দলীয় জোট না, জাকপা না, বিএনপি জামাত সহ সকল দলকে আমাদের এই আন্দোলনে সম্পৃক্ত হতে হবে, আপনি একটু সবাইকে জানানোর চেষ্টা করেন, আমিও চেষ্টা করছি ফোনে ফোনে সবাইকে উদ্বুদ্ধ করার জন্য। এই ঘটনাটা বললাম এই কারণে, ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর যখন তার বাসভবনে জনগণ ঢুকলো এবং বিভিন্ন জিনিসপত্র ওখান থেকে বের হয়ে আসলো, শেখ হাসিনার টেবিলের উপরে পাওয়া গেল যেই কল রেকর্ডগুলা, সেইটার মধ্যে জনাব মোস্তফা জামাল হায়দার এবং আমার এই কল রেকর্ডের কপিটা, সেটা ফ্যাসিস্ট শেখ হাসিনার টেবিলের উপর। ইন্টারেস্টিং বিষয়। সো ওই সময় আমি ওইটা দেখার পরে আমার মনে মনে হাসছিলাম, যে কারণ আসলে 19 তারিখের পর আমি বাসায় থাকতে পারিনি, 19 তারিখের পর আমার পলাতক জীবন কাটাতে হয়েছে বাইরে বাইরে। তো ওই কল রেকর্ডটা ওখানে ছিল, অর্থ হচ্ছে যে আমরা যেটা ধারণা করছিলাম যে খুঁজে বেড়ানো হচ্ছে, এবং আমরা তখন আন্দোলনে সম্পৃক্ত, তো ওটাই সঠিক সিদ্ধান্ত ছিল বাসার বাইরে থাকা। এবং এই কারণে কল রেকর্ডটা দেখে ওই স্মৃতিটা, এবং তখন খুব হেসেছিলাম যে এইটাও এই ফ্যাসিস্ট হাসিনার টেবিলে পৌঁছে গেছে, অর্থাৎ ওই সময় সঠিক সিদ্ধান্তে বাসা থেকে বের না হলে হয়তো আমিও গুম হই। এটা তো আপনাদের পূর্ব অভিজ্ঞতা, এটা তো আপনাদের পূর্ব অভিজ্ঞতা। এখানে শেখ হাসিনা এই ধরনের বিষয়গুলো নিজেই ডিল করতেন। যখন যখন যেটা সুবিধা হতো সেই ধরনের একটা কল রেকর্ড সে আবার ভাইরালও করে দিত, তার স্বার্থের জন্য সুবিধা যায় অবস্থান নেয় এরকম। তো আমরা আসলে একটু আপনার আন্দোলনের যে স্মৃতি ঘটনা সেগুলো শুনতে চাই। 16 তারিখ যখন মুগ্ধ, আবু সাইদ, ওয়াসিমরা জীবন দিল, তারপরে 17 তারিখ আমরা দেখলাম যে অনেকটা নিশ্চুপ এক ধরনের থমথমে অবস্থা ছিল, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি এত বেশি মানে খারাপ ছিল, অর্থাৎ এত কঠোর ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একদিকে আমরা দেখলাম যে শিক্ষার্থীদেরকে হল থেকে বের করে দেওয়া হলো, অর্থাৎ সরকার তো একটা দমন নীতি থাকবে আন্দোলন দমাতে। 19 তারিখ থেকে আমরা দেখলাম যে 144 ধারা জারি করা হলো। সেই দিন রাজপথে আসলে কি হয়েছিল আপনাদের সাথে? 19 তারিখ আমার স্মৃতি যদি বলতে হয়, তাহলে আমি 19 তারিখ পুরোটার সময় পল্টন এলাকায় ছিলাম। ওই দিন ছিল জুম্মাবার, এবং আমরা সকালবেলা সংগঠিত হচ্ছিলাম বিভিন্ন জায়গা থেকে, আমাদের নেতৃবৃন্দ এক জায়গায় হব, এবং আমাদের পরিকল্পনাটা ছিল সেটা হচ্ছে জুম্মার নামাজের পর থেকে আমরা আন্দোলনে সক্রিয় হব এবং রাজপথে চলে। গায়েবানা জানাজাও ছিল। হ্যাঁ, ওই দিন গায়েবানা জানাজাও ছিল। তো প্রথমত যেটা হলো সেটা হচ্ছে জুম্মার নামাজ পড়তে যাওয়ার যে প্রচেষ্টা,
একটা মুসলিম দেশে, যে দেশে 92% মানুষ মুসলমান, সেখানে আপনার যেই অবস্থায় থাকুক, আমাদের প্রত্যেকটা অলিতে গলিতে মসজিদ আছে, মানুষ তো নামাজ পড়তে যাবে। আমরা জুম্মার নামাজ যখন পড়তে যাচ্ছি, তখন বিজয়নগর পানির ট্যাঙ্কির গলির দুই পাশ থেকে আমাদেরকে অ্যাটাক করা হলো, এবং গুলি ছোড়া হলো। আমি জানি না আল্লাহ কেন আমাকে বাঁচায় রাখছে। ওই দিন আমার মারা যাওয়ার কথা। সরাসরি বুলেট, মানে ভারী ওয়েপন ইউজ করেছে। অ্যাবসলিউটলি। আমার রীতিমতো ডান পাশের যে মানুষটা ছিল, তার গুলিটা এসে পেটে লাগলো। রাজনৈতিক কর্মী? অবশ্যই রাজনৈতিক কর্মী, আমাদের দলীয় কর্মী। আমরা একসাথে জুম্মার নামাজ পড়ার জন্য বের হয়েছি। আমরা 5 জন বা 6 জন ছিলাম। মানে আমরা ঠিক করলাম যে ভেঙে ভেঙে বিভিন্ন গলি দিয়ে যাব, একসাথে 50 জন না আছে। তো আমার সাথে 4 জন বা 5 জন ছিল। আমার ডান পাশের যে মানুষটা ছিল, তার পেটে এসে গুলিটা লাগলো। সেই গুলিটা আমার গায়েও লাগতে পারতো, অবশ্যই সেটা আমার গায়েও লাগতে পারতো, এবং আমরা ওখানে থাকতে পারলাম না। কোনো রকম আমার ডান পাশে যে ভাই ছিল, তাকে ধরে আমরা তুলে কোনো রকম এসে পল্টনের আরেকটা গলির ভিতর ঢুকলাম। আল্লাহর রহমত, আমার ভাই বেঁচে আছে, ইন্তেকাল করেন নাই। এইটা হলো জুম্মার নামাজের আগের ঘটনা। পরবর্তীতে যেটা হলো, আমরা জুম্মার পরে যেটা দেখলাম যে না, আর সহ্য করা যাচ্ছে না, এখন নেমে পড়তে হবে। তাদের হাতে গুলি থাকলে আমাদের হাতে ইট আর পাথর আছে, এর বেশি সম্ভব না। এবং আমি দেখতে পাচ্ছিলাম ছাত্ররাও ইট পাটকেল ছুঁড়ে মারছে, ওই পাশ থেকে গুলি আসছে। তা আমার মনে হলো, আমরা আর বসে থেকে কি হবে? আল্লাহ যদি লিখে রাখে এভাবেই মৃত্যুবরণ করতে হবে, মরতে হবে, কিছু করার নেই। এবং আমরা নেমে পড়লাম রাজপথে। ওই দিনের আমার একটা স্মৃতি আমাকে এখনো ঘুমাতে দেয় না, ঘটনা। ওই দিন আমি অনেকগুলা লাশ দেখেছি, আমার ডানে বামে চারপাশে অনেকগুলা মানুষ, সাধারণ ছাত্র, শ্রমিক, সবাই নেমে আসছিল। সবাই, বিশ্বাস করবেন কিনা জানি না, সবাই ওই দিন নেমে আসছিল মৃত্যু ভয়কে দূরে রেখে। ওই দিনের একটা ঘটনা আমাকে এখনো ভীষণ আবেগতাড়িত করে। আমাদের সাথে একটা পথ শিশু ছিল, ছোট্ট সাইজ, এইটুকু, হাফ প্যান্ট পরা, গায়ে কোনো জামা নাই। ওর কাছে পুরো জিনিসটা খেলা ছিল, যে আমরা গলি থেকে ঢুকে ইট পাথর মারতেছি, ওই পাশ থেকে টিয়ার গ্যাস বা গুলি আসলে আমরা আবার ঢুকে যাচ্ছি। ওর কাছে পুরো জিনিসটা মনে হচ্ছিল আ গেম, আ পার্ট অফ গেম। তো ও আমাদের সাথে, ছেলেটার কত বয়স হবে? কত হবে, 6-7 ম্যাক্সিমাম। রাইট। সো ও একটা খেলা মনে করে পাথরের টুকরা নিয়ে মারতে মারতে পুলিশ পর্যন্ত চলে গেল। ও তো জানে না যে আমাদের সাথে আবার ঢুকতে হবে গুলি। এক হাতের মধ্যে চলে গেল পুলিশের কাছে। আমি গলির মুখ থেকে তাকায় আছি, আমি দেখলাম যে সিভিল ড্রেসের একজন পুলিশ, সাথে তো পোশাকধারী পুলিশ, সিভিল ড্রেসের একজন পুলিশ, তার কাঁধে একটা ছোট ব্যাগ ঝুলানো, ওখান থেকে একটা রিভলভার বের করে ছোট বাচ্চাটার ঘাড় ধরে এইখানে গুলি করছে। আপনি বিশ্বাস করবেন, আমি অনেক রাত ঘুমাতে পারি। কি বলছেন? আমি অনেকগুলা রাত ঘুমাইতে পারি না। এই সিনটা মানে আমাকে ভীষণ ভাবে, মানে আমি যতবার চিন্তা করি এই সিনটা আমার, এটা কিভাবে সম্ভব হয়? একটা মানুষ যদি হয়, আমি জানি না, যিনি গুলিটা করেছেন তিনি যদি মানুষের বাচ্চা হন কিংবা মানুষ হন, এটা কিভাবে সম্ভব হয়? তার তো অন্তত আপনি যেভাবে বললেন যে ওর কাছে এটা খেলনা মনে হচ্ছে, এটা তো স্বাভাবিক। অ্যাবসলিউটলি, মানে ওর কাছে কোনো কিছু ছিল না। মানে আমি এটাকে কিভাবে মারলো আবার একটু যদি বলতেন। মানে খেলতে খেলতে সে চলে গেল পুলিশগুলোর কাছে। ড্রেসের পুলিশ যারা ছিল তারা দাঁড়িয়েই থাকলো। একটা সিভিল ড্রেসের পুলিশ তার কাঁধে ঝুলানো ছোট ব্যাগটা থেকে একটা রিভলভার বের করে বাচ্চাটার ঘাড়ের এখানে ধরলো, মাথার এইখানে বন্দুকটা রেখে গুলি করলো। এটা আমার নিজের চোখে দেখা, এবং আমি খুব আবেগতাড়িত হই, কারণ আমার 2টা সন্তান আছে, একজনের বয়স 6 বছর। এই লোকটাকে কি পরবর্তীতে কোথাও দেখেছেন বা এর ছবি আছে? আমি আর পাই নাই, এবং বাচ্চাটা ওইখানেই পড়েছিল, ওর মগজ রক্ত ওই জায়গাটাতেই পড়েছিল। এবং পরে যখন পুলিশ এক সময় সরলো, আমরা ওই জায়গায় গেলাম, এবং ওই রাস্তাটার উপর দিয়ে আমাকে প্রতিদিন, বর্তমানে আমাদের যে কার্যালয়, ওইটা দিয়ে যেতে হয়। মানে প্রতিটা দিন এই বাচ্চাটার মগজ এবং রক্ত যেই রাস্তাটা পড়েছিল, সেইটার উপর দিয়ে আমার গাড়িটা পাস করে, এবং আমার প্রতিদিন এই সিনটা চোখের সামনে ভাসে। এবং আমি যতবার এটা মনে হয়, আমার নিজেরও তো 2টা ছোট ছোট বাচ্চা আছে, এই সিন আমি কানেক্ট করতে পারি যে এই জায়গাটায় আমার ছেলেটাও তো থাকতে পারত। রাইট, অবশ্যই। এই পথ শিশুর মতো অসংখ্য পথ শিশু আমাদের শহীদি তালিকায় নাই। অসংখ্য লাশকে গুম করে ফেলা হয়েছে, এবং এই বাচ্চাটার জায়গায় আমার বাচ্চাটাও থাকতে পারত। সো এই বাচ্চাটার মা তাকে পায় নাই, এরকম অসংখ্য মা সন্তানদের পায় নাই, অসংখ্য বোন তার ভাইদেরকে পায় নাই।
আমি আসলে জানি না এই স্মৃতিগুলা নিয়ে বেঁচে থাকাটা কতখানি সহজ হবে আমাদের জন্য। আমরা যারা রাজপথে ছিলাম, আমৃত্যু এই স্মৃতিগুলো আমাদেরকে তাড়া করবে। না, এই আপনি যে ঘটনা বললেন স্তব্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা, মানে এই ঘটনা আসলে কি বলে, একটা রাষ্ট্র বা একটা রাষ্ট্রের কি বলবো, একটা রাষ্ট্রের বাহিনী, সে যেই হোক, যে বাহিনী হোক না কেন, কতটা নির্দয়, কতটা অমানবিক হলে এই ধরনের একটা শিশুকে মানে এইভাবে গুলি করে মেরে মানে ফেলতে পারে। আমি যেটা বলবো, কোন আমি নিজেও ভাষা সুস্থ হারিয়ে ফেলেছি। মস্তিষ্কের আমি মানুষের নিজেও ভাষা পক্ষে হারিয়ে এটা করা ফেলেছি। সম্ভব না। আপনি যখন বলছিলেন সম্ভব ঘটনাটা, না। আমি ভেবেছি আপনি বলবেন যে ওকে হয়তো ওখান থেকে সরিয়ে দিয়েছে, বা দুইটা চর মেরেছে, দুটো চর মেরে ওখান থেকে সরিয়ে দিয়েছে, এরকম একটা কিছু বলবেন। আমি কিন্তু প্রস্তুত ছিলাম না যে আপনি এটা বলবেন যে সিভিল ড্রেসে একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী, একজন সদস্য, যিনি একজন মানুষ, রক্ত মাংসের মানুষ, তিনি এইভাবে একটা শিশুকে এইভাবে গুলি করবেন, আমার ধারণার বাইরে। আমি নিজেই আবেগ আপ্লুত, আমার আসলে বলার কিছু নাই। তো যাই হোক, আপনি ঘটনা একটু কন্টিনিউ করুন। হ্যাঁ, এবং ওই দিন আমার যদি স্মৃতিশক্তি বিট্রয় না করে, গায়েবানা জানাজা ছিল আমাদের। কিন্তু জানাজা পড়ার জন্য আমরা যখন বাইতুল মোকাররমে যাচ্ছিলাম, ওখানে গণতন্ত্র মঞ্চের অনেক শীর্ষ নেতারা এসেছিল। জোনায়েদ সাকি ভাই ছিল, সাইফুল হক ভাই ছিল, আমি গিয়েছিলাম, 12 দলীয় জোট থেকে লায়ন ফারুক গিয়েছিল। এবং আমাদেরকে বাইতুল মোকাররমের ভিতর ঢুকতে দেওয়া হয়নি। বাইতুল মোকাররমের গেটটা বন্ধ করে দেওয়া হয়েছিল, ওখানে পুলিশ প্রশাসন দাঁড়িয়েছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন ভিতরে অবস্থান করছে, আমি একটু আগে গিয়েছিলাম। তো আমরা ওখানে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলাম যে আমরা রাস্তার মধ্যে গায়েবানা জানাজা করব। তো জোনায়েদ সাকি ভাই, সাইফুল হক সাহেব, আমি, লায়ন ফারুক, কারি আবু তাহের, যে কটা নাম এখন মনে পড়ছে, আমরা প্রথম কাতারে দাঁড়ালাম। আমরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে জানাজাটা পড়লাম। পরে আমরা ঠিক করলাম যে আমরা একটা এখান থেকে সম্মিলিত গণমিছিল বের করব। এখানে আমরা কে কোন দল, কে কোন জোট এটা দেখব না, একসাথে আমরা মিছিল করব। তো আমরা মিছিলটা বের করলাম। মিছিলটা যখন কয়েক স্টেপ গেছে, তখন আমি যদি ভুল না করি, ভিপি নুরুল হক নূর ভাই, রাশেদ খান, ওনারাও এসে যোগ দিলেন আমাদের সাথে। এবং আমরা মিছিলটা নিয়ে পল্টন প্রেস ক্লাব এলাকা, বিজয়নগর পানির ট্যাঙ্কি এলাকা, এইগুলা শেষ করে একটা পথসভার মতো করতে যাব, তখন আবার অ্যাটাক করা হলো আমাদের। টিয়ার গ্যাসের মাধ্যমে, রাবার বুলেটের মাধ্যমে আবার অ্যাটাক করা হলো। এবং তখন আবারও ছুটাছুটি, কে কোন দিকে যাব জানি না। আসলে বিষয়গুলো, আপনি গল্পগুলো না গুছিয়ে বলা খুব টাফ, খুব ডিফিকাল্ট। আমিও হারায় যাই যে এটা আগে এটা পরে। মানে এগুলো আসলে স্মৃতি না, এগুলো দুঃস্বপ্ন। এগুলো অ্যাবসলুটলি দুঃস্বপ্ন। এগুলো যত মনে করি তত আমার কাছে মনে হয় এগুলো আসলেও ছিল, আসলেও হয়েছে এরকম। আমি পরশুদিন আমার ফেসবুকে যে মেমোরিজ আছে, ওইখানে দেখছিলাম যে আমি একটা স্ট্যাটাস দিয়েছি ওই সময়, যে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যেই রক্তের কানেকশনই হোক, এই জন্তুদের পক্ষে যারা আছেন তাদের সাথে আমি নাই, তাদের আমি চিনি না, আমাকে আনফ্রেন্ড করে দেন। এবং কিছু জায়গায় আমি শব্দ চয়নে বেশ অশ্লীল শব্দ ইউজ করি। এবং এখন মেমোরিজ ওইটা দেখে আমি বললাম, আমি এই ভাষায় লিখছি, আমি সাধারণত আজে বাজে শব্দ ব্যবহার করি না, ইউজ টু না। মানে ওই সময় তার মানে আমি কতখানি কন্ট্রোললেস হয়ে গেছিলাম, নিজের প্রতি নিজের নিয়ন্ত্রণ ছিল না, একটা দুঃস্বপ্নের জগৎ ছিল, যে আমার ভাষাটাও তখন ওই পর্যায়ে চলে গিয়েছিল। এই ঘটনাটা বললাম এই কারণে যে ওই সময়টা আসলে আমরা কেউ সুস্থভাবে বসবাস করতে পারিনি। যুদ্ধটা হয়েছিল হচ্ছে অসুরের সাথে, অসুস্থ মন মানসিকতার মানুষের সাথে। ওই যুদ্ধটা করতে যে আমরাও না কেউ সুস্থ ছিলাম না ওই সময়। আমাদের চিন্তা চেতনাও অসুস্থ হয়ে গেছে। একটা সাধারণ জায়গা থেকে ঠান্ডাভাবে চিন্তা করলে, আমাকে চিন্তা করতে, আমার বাসায় একজন সহধর্মিণী আছে, 2টা ছোট ছোট বাচ্চা আছে, ওই সময় কোনো কিছু চিন্তা করেনি মাথায়। মনে হয়েছে মরলে মরবো, বাঁচলে বাঁচবো, কিন্তু রাস্তায় থাকতে। বাসায় এখন আরামাইশ করার সময় না। এই চিন্তাটাও কিন্তু খুব স্বাভাবিক সুস্থ চিন্তা না, কোনো কিছু চিন্তা ভাবনা না করে ঝাঁপিয়ে পড়লাম। এটা তো কাইন্ড অফ সুইসাইড। এবং পুরা বাঙালি জাতি, বাংলাদেশের মানুষ এই সুইসাইডাল অ্যাটেম্পটে নেই, যেটাকে আমরা কেউ বলছি গণ অভ্যুত্থান, কেউ বলছে বিপ্লব। কিন্তু সবাই আমরা বাসা থেকে বের হয়েছিলাম এটা বলে যে আজকে হয়তো মারা যাবো, নাও ফিরতে পারি, এটা জেনেই আমরা সবাই বাসা থেকে বের হয়েছি। এবং এই বের হওয়ার কারণেই এই শেখ হাসিনার হাত থেকে আমরা নাজাতটা পেয়েছি।
নতুবা আপনি দেখেন 15.5 বছর আন্দোলন কম হয় নাই, বিএনপি কম আন্দোলন করেনি, জামাত কম আন্দোলন করেনি, কমবার গ্রেফতার হয় নাই। 28 অক্টোবরের মতো জমায়েতকেও কিন্তু ঠান্ডা করে দিয়েছিল সেখানে। সেইখান থেকে এই গণ অভ্যুত্থান। কারণ হচ্ছে শুধু রাজনৈতিক দল না, সমাজের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ মৃত্যুকে আলিঙ্গন করে রাজপথে নেমেছিল। এই কারণে এটা সফল হয়েছে। না হলে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতের আশ্রয় প্রশ্রয় যেই ক্ষমতা নিয়েছিল তাকে সরানো এত সহজ ছিল না। যাই হোক, আমরা আসলে ওই যে শিশুটার কথা বললেন, আপনি যদি সহায়তা করেন তাহলে আমাদের টিম অনুসন্ধান করে ওই শিশুটির পরিচয় বের করবে। যদি আপনি কথা দেন যে না, হ্যাঁ, ভিওডি বাংলাকে আপনি সহায়তা করবেন, যেহেতু ছেলেটিকে আপনি দেখেছেন, কিংবা যে আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্য এই ছেলেটাকে গুলি করেছে, আমরা পুরো বিষয়টা বের করতে চাচ্ছি এবং একটা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতে চাচ্ছি। পাশাপাশি রাষ্ট্রকে দেখিয়ে দিতে যাচ্ছি যে এই ধরনের অসংখ্য শহীদ আছে, অসংখ্য শিশু কিশোর আছে যাদের তালিকা, যাদের নাম আপনাদের কাছে নেই, যারা জীবন দিয়ে এই দেশের জন্য জীবন দিয়ে গেছেন। আপনি যেভাবেই দেখুন না কেন, ওই শিশুটি খেলার ছলে যাক আর সিরিয়াসলি নিয়ে যাক, যাই হোক না কেন, ও তো দেশের জন্যই জীবন দিয়ে গেছে। শুনে এই অনুরোধ আপনার কাছে থাকবে নিঃসন্দেহে। তারপর কি হলো 19 তারিখের এই ঘটনা? তারপরে তো বাসায় ফিরতে পারেননি। না, বাসায় ফেরার সুযোগ নেই। তারপর কি হলো? তারপরে আমরা বেসিক্যালি বিভিন্ন স্পট ঠিক করলাম, যেগুলোতে আসলে আমাদের আগের রাজনীতি করার সুবিধাটা কি, শেখ হাসিনার যখন নির্বাচন হয়, উনি যে ফেলানি হত্যা দিবসে নির্বাচন করলেন, সেই নির্বাচনের আগেও আমাদের 1-1.5 মাস বাসার বাইরে থাকতে হয়েছে। এবং ওইটার কারণে যেটা সুবিধা হয়েছে, ওই সময় আমরা যে সেফ হাউসগুলো নিজেরা ঠিক করেছিলাম, এগুলাকেই পরবর্তীতে ব্যবহার করতে পেরেছি। কারণ সময়টা তো মাত্র 7 মাস। পূর্ব প্রস্তুতি না থাকলেও আপনাদের পূর্ব অভিজ্ঞতা আপনাদের কাজে লেগেছে। ওই জিনিসটা কাজে লাগানো গেছে, খুঁজতে হয়নি আজকে রাতে কই থাকবো। ওইভাবে করে জায়গা পরিবর্তন করে করে ওই সময়গুলো বাইরে থাকার ওই সুযোগটা হয়েছে। এই প্লাস পয়েন্টটা আমাদের ছিল। এবং এর পরবর্তী সময় যদি বলেন, আমি মোটামুটি দিশেহারা অবস্থায়, পরিবারের সাথে যোগাযোগহীন অবস্থায় মোটামুটি শেষ পর্যন্ত বলতে পারেন ওই অঞ্চলটাতেই ছিলাম। আমি কোনো ক্রেডিট নেব না, আমি বলবো না যে ওই অঞ্চল আমার নিয়ন্ত্রণে ছিল বা আমার কারণে পুলিশ সরে গেছে বা ওইটা দখলে নিয়েছি, কিন্তু আন্দোলনের সাথে সক্রিয়ভাবে ছিলাম। মানে এটা মনের টান থেকেই ছিলাম। হ্যাঁ, তো আমি মূলত যদি জিজ্ঞেস করেন, প্রেস ক্লাবের মানে হাইকোর্টের এই পাশ থেকে শুরু করে প্রেস ক্লাব, পল্টন, বিজয়নগর পানির ট্যাঙ্কি থেকে বিএনপি অফিস, এই জোনটার মধ্যে আমার ছোটাছুটি চলেছে প্রতিদিন। এবং আমি চেষ্টা করেছি যেইটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে বাকি যারা সক্রিয় ছিল, ছাত্র নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ, তাদের একটু আয়োজন করে দেওয়া, ব্যবস্থা করে দেওয়া, যে খেতে হবে, কোথাও থাকতে হবে, পোশাকটা পরিবর্তন করতে হবে। তো এইগুলো আয়োজন করার চেষ্টা করতাম, যতখানি পারতাম নিজে রাজপথে নামতাম। একটা ব্যাকআপ রেডি থাকতো যে আমি যদি মারা যাই তাহলে এই কয়জন যাদের দায়িত্বটা আমি নিয়েছি তাদেরটা যাতে ব্যাকআপটা পরিচালনা করে নিয়ে যায়। এইটুকু আমি ঠান্ডা মাথায় করতে পেরেছিলাম। এখন যদি স্মৃতি আউড়ে, যে তখন বোধহয় সজ্ঞানে একটা কাজই করেছিলাম, যে একটা ব্যাকআপ মানুষ ছিল, যে তুমি বাবা বের হবা না, আমার কিছু হইলে এই টিমটা দেখাশোনার দায়িত্ব তোমার। এইটুক সজ্ঞানে করতে পেরেছি। বাকি সবই মনে হয় যা করেছি এখন চিন্তা করলে মনে হয় পাগলের। ওটা একটা আবেগ ছিল দেশের জন্য, মানে পাগলাম। আসলে এইখানে বেশি আবেগটা কেন কাজ করেছে? কারণ শুরু থেকেই যারা জীবন দিয়েছে তারা একেবারে টকবকে যুবক ছিল, তাদের সামনে একটা ভালো ভবিষ্যৎ ছিল, ভবিষ্যতের হাতছানি ছিল। এই ধরনের একজন তরুণ যখন জীবন দেয় তখন কিন্তু পুরো জাতিকে নাড়িয়ে দেয়, যেটা আমরা 71 সালেও দেখেছি যে পাকিস্তানি বাহিনী যখন নির্বিচারে ছাত্র শিক্ষকদেরকে হত্যা করতে লাগলো এবং 25শে মার্চ রাতের যে ক্র্যাকডাউন চালালো পুরো বাংলাদেশে, ওই বিষয়টিই কিন্তু নাড়া দিয়েছিল। পরের দিন কিন্তু পত্রপত্রিকা আমরা দেখেছি শিক্ষার্থীদের লাশের যে বন্যার মতো লাশ, শিক্ষকদের লাশ, এই যে বিষয়গুলো, এটা কিন্তু নাড়া দেয়। সুতরাং আমাদের প্রত্যাশা থাকবে যে আমাদের জাতীয় জীবনে যেন এই ধরনের ঘটনা না ঘটে। আমরা প্রত্যাশা করবো, মানে ওই ধরনের পরিস্থিতি কখনোই না আসুক। কিন্তু তারপরেও এটা চাইবো যে এই ধরনের ঘটনা আমাদের যদি আবারও কেউ স্বৈরাচারী আমরা হওয়ার চেষ্টা করি, আমাদের দেশে অন্য কোনো রাজনৈতিক দল যদি বা ব্যক্তি, তাহলে অবশ্যই তো এই ধরনের
গণ অভ্যুত্থান আসবে, বারবার আসবে, সেই শিক্ষাও তো হলো। না দেখুন, এইটা আমি খুব স্পষ্ট করে বলবো, বাঙালি জাতি পাগল জাতি। মানে আমাদের এই অঞ্চলের মানুষ পাগল। কোন দিক দিয়ে পাগল? মানসিকভাবে অসুস্থ পাগল না, দেশপ্রেমের পাগল। এইটা, এই গণ অভ্যুত্থানটা কিন্তু একমাত্র গণ অভ্যুত্থান। আপনি যদি 90 দেখেন, তখনও তো মানুষ নেমে পড়েছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো হত্যাযজ্ঞ হয় নাই, না, কিন্তু তখনও মানুষ শহীদ হওয়ার নিয়তে নেমে পড়েছিল। আপনি যদি 52-র ভাষা আন্দোলন দেখেন, 69-এর গণ অভ্যুত্থান দেখেন, 71-এর মুক্তিযুদ্ধ দেখেন, আমাদের ব্লাডের মধ্যে এই জিনিসটা আছে যে একটা সময় প্রতিবাদ থেকে প্রতিরোধ, এই জায়গাটাতে যেতে হবে। তো আপনি যেটা বলছিলেন যে ভবিষ্যতে যদি হয়, যতবার হবে আমি বিশ্বাস করি যে আমরা জাতিগতভাবে ততবারই প্রতিরোধ করবে। নতুন নতুন আবু সাইদ জন্ম নেবে, নতুন নতুন নূর হোসেন জন্ম নেবে। সো এটা হতেই থাকবে। কিন্তু আমরা যেটা আশা করব, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেখে আমরা যারা রাজনীতিবিদ আছি, যারা ক্ষমতায় যেতে চাই বা ক্ষমতায় যাব, আমাদের একটা শিক্ষা নেওয়ার আছে, রাইট, যে ভবিষ্যতে স্বৈরাচার হওয়া যাবে না, কারণ স্বৈরাচারের পতনটা খুব ভয়ঙ্কর হয়। এই শিক্ষাটা আমাদের নিতে হবে। না, এটা তো নিতেই হবে, কেননা একটা জিনিস তো স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশের মানুষকে যারা বোকা ভাবে বা পাগল ভাবে যে এরা আসলে নির্বোধ, এরা কিছুই বলে না, কিছুই করে না, কারণ গত 16-17 বছর মানুষের মধ্যে এই ধরনের একটা ধারণা হয়ে গেছে যে আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট কায়দায় বাকশাল কায়েম করেছে, নব্য বাকশাল, গণতন্ত্রের মোড়কে যে বাকশাল কায়েম করেছে, এটার বিরুদ্ধে জনগণ প্রতিবাদ করেন। আসলে বিষয়টি কিন্তু সত্যি নয়। সুতরাং এই যে শিক্ষা জনগণ রাজনীতিবিদদেরকে দিয়েছে, আমরা মনে করি এটি অবশ্যই শুধু রাজনীতিবিদ না, আমাদের দেশের প্রত্যেকটি সচেতন নাগরিকের এটা মাথায় রাখা উচিত। যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন বা আমাদের প্রশাসনিক দায়িত্বে থাকেন, প্রত্যেকেরই এটি মাথায় রাখা উচিত। তাহলে হয়তো আমাদের দেশে আগামীতে এরকম হয়তো আর জীবন দিতে হবে না। আপনার কাছে আমার একেবারে শেষ দিকে চলে এসেছি আলোচনার। আসলে 30, 28, 29, 30 এই 3 দিন ছিল ব্যাপক আকারের একটা ম্যাসাকার হয়েছে দেশে, সারা দেশেই। মানে তখন আনকন্ট্রোল ছিল। আমরা এই 3-4 দিন খবর পেতাম যে অমুক জায়গায় 5 জন, অমুক জায়গায় 7 জন, সারা বাংলাদেশ থেকে এরকম খবর আসছিল যে এরকম ঘটনা ঘটছে। তখন কিন্তু অনেকটা বুঝে গিয়েছিলাম যে দেশ কিন্তু একটা যুদ্ধের পরিস্থিতির, গৃহযুদ্ধের পরিস্থিতির দিকে চলে গেছে। এখন একটা কিছু হবে, হয় শেখ হাসিনার পতন অথবা আমরা আসলে আপনাকে একটু বাধাই দিই, আমরা আসলে ওই সময় মোটামুটি এই ধারণাটায় পৌঁছেছিলাম যে এইবার শেখ হাসিনার পতন ঘটাতে হবে এবং পতন হবে। এবং আমি ডকুমেন্ট সহ বলতে পারি 3 তারিখে বাইরে থেকেই, পলাতক অবস্থা থেকেই আমার এই ভিওডি বাংলার মতো একটা চ্যানেলের সাথে লাইভ হয়েছিল। অল্প কিছু সময়ের জন্য ঢুকে আমি ওখানে এই মন্তব্যটা করে এসেছিলাম 3 তারিখে, যেটার ফুটেজ এখনও পাওয়া যাবে, যে শেখ হাসিনার পতন অনিবার্য এবং আগামী 4-5 দিনের মধ্যে শেখ হাসিনার পতন সুনিশ্চিত। এই স্টেটমেন্টটা দিয়েছিলাম এবং কি কারণে, ওখানে কারণগুলো ব্যাখ্যা করেছিলাম, এখন এত ডিটেলে যাব না। কিন্তু আমরা 30 তারিখের পর যত সময় গড়িয়েছে, 1 তারিখ 2 তারিখ, আমি ব্যক্তিগতভাবে 3 তারিখ নিশ্চিত ছিলাম যে শেখ হাসিনার পতন অনিবার্য। কারণ ওই সময় আমরা যারা রাজপথে ছিলাম, আমরা একটা ভাইভ টেপ পাচ্ছিলাম। পুলিশের বডি মুভমেন্ট, বডি ল্যাঙ্গুয়েজ, প্রশাসনিক অবস্থা, ইভেন জার্নালিস্টদের বডি ল্যাঙ্গুয়েজ, গাড়ি বহর শেখ হাসিনার অফিসে ঢুকছে বের হচ্ছে, একটা তোলপাড় অবস্থা। এবং খবরও পাচ্ছিলাম কিছু কিছু মানুষ বাইরে যাওয়া শুরু করেছে। সব কিছু মিলে ওই সময় 2+2=4 হয়ে গিয়েছিল। এবং 3 তারিখ আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত ছিলাম যে সর্বোচ্চ আর 5 দিন 6 দিন। তো সেনা 3 তারিখে তো সেনাবাহিনীর ভেতরকার কিছু খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেনাপ্রধানের সাথে অফিসারদের যে কথোপকথন, সেখানে সেনাপ্রধানেরও একটা রিপ্লাই ছিল, একটা গানের 2টি লাইন তিনি সেখানে বলেছিলেন, মোটামুটি স্পষ্ট হয়ে গেছিল। হ্যাঁ, ওই সময় ওই আভাসগুলো পাওয়া যাচ্ছিল, যদিও সেনাপ্রধানের ওই পয়েন্টটাকে আমরা ওই সময় খুব গুরুত্ব দিচ্ছিলাম না, কারণ ওই সময় মাথায় যেটা ছিল, উনি তো ফ্যাসিস্ট শেখ হাসিনার আত্মীয়। সো উনি ওই জায়গাটার থেকে আসলেও কতখানি কি করবেন না, একটু পরিস্থিতি যখন আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তখন আপনি তো আসলে আত্মীয়কে, ভাইকে, বোন, আমরা এর আগে আফ্রিকার আমার দেশটির নাম মনে নেই, ছেলের এই মাস 6 আগের কথা, আমার সরি রাষ্ট্রের নাম মনে নেই, দেশটির ছেলে সেনাপ্রধান, বাপ ছিলেন প্রেসিডেন্ট। তো দেশে এমন একটা পরিস্থিতি হলো যে ছেলে বাবাকে যে বললো যে তোমাকে কি গ্রেপ্তার করতে হবে নাকি তুমি পদত্যাগ করবে।
তখন তার বাবা পদত্যাগ করে, আমার রাষ্ট্রটার নাম মনে নেই, পরিস্থিতি বাধ্য করে। সুতরাং পরিস্থিতি যখন আপনার আনকন্ট্রোল হয়ে যাবে তখন আসলে সবাই সবাই রাষ্ট্রের কথা, দেশের কথাই চিন্তা করবে। দেশের মানুষ যেখানে বুলেটের সামনে বুক পেতে দিচ্ছে যেভাবে, ওখানে তো আপনার করার কিছু নেই, আপনার হয় মারতে হবে অথবা নিজের মরতে হবে। অ্যাবসলিউট সোজা কথা। আর 4-5 তারিখ একটা রুদ্ধশ্বাস পরিস্থিতি। 3 তারিখে আপনার আপনি বললেন যে আমরা দেখলাম যে শহীদ মিনারে বিশাল একটা গণজমায়েত, সেখানে শপথ বাক্য পাঠ করানো হলো, মোমবাতি প্রজ্বলন। তখন আমরা বুঝে গেছি যে সামথিং উইল বি হ্যাপনিং। তো এরপরে 4 তারিখ রাতটাও বেশ রুদ্ধশ্বাস একটা পরিস্থিতি। 5 তারিখ সকালটা আসলে কেমন কাটালেন? 5 তারিখ আমি খুব সকাল সকাল বের হয়েছিলাম এবং আমার সাথে ছিল আমার জেলা পঞ্চগড় দেবীগঞ্জের একজন মানুষ। আমরা দুইজন, আমরা খুব সকাল সকাল বের হয়েছি, একদম থমথমা। 5 তারিখ সকালে কিচ্ছু নাই, কোথাও কিছু নাই, তাও আমরা ফুটপাথ দিয়ে পুলিশের অবস্থান ছিল, পুলিশের অবস্থান তো ছিলই, আর্মিও ছিল, প্রশাসনিকভাবে সবাই ছিল, জনসাধারণ কেউ নেই। আমরা যখন সকাল সকাল বের হই এবং ওই ঘুরতে ঘুরতেই এক সময় পুলিশ বাহিনীর সামনে পড়ে গেলাম এবং আমি ওই সময় চেষ্টা করতাম একটু ছদ্মবেশী ঘোরার। এটা আমার ইউনিফর্ম সব সময় থাকে, ওই সময় প্রশ্নই ওঠে না। আমি ট্রাউজার, 3/4 প্যান্ট, পোলো টি শার্ট, ক্যাপ, মাস্ক, মানে একটু অন্যভাবে চলা, যে একদম ডিরেক্ট আইডেন্টিফাই যাতে না হয়, তো চেষ্টা করতাম। এবং 4-5 জনের একটা টহলদার পুলিশ ভোরবেলা আমাদের ধরলো, উত্তরে তারা সন্তুষ্ট হলো না। আমার এইটা মনে পড়ে 5 তারিখ সকালে আমি খুব মার খেয়েছি পুলিশে, মানে ফুটপাতে রেখে, আল্লাহর রহমত গুলি করে নাই কি মনে হলো পুলিশের জানি না, বাট লাঠি দিয়ে অনেকক্ষণ পিটালো। এই স্মৃতিটাও মনে থাকতো না, অনেক স্মৃতি ভুলে গেছি, বিশ্বাস করেন, এই স্মৃতিটাও মনে থাকতো না। এইখানেও আবেগটা খুব কাজ করে। ওই যে আমার জেলার মানুষটার কথা বললাম, দেবীগঞ্জের মনোয়ার ভাই, সে আমার উপরে সে শুয়ে পড়ার মতো, যে ওনাকে অনেক মারছেন, এবার আমারে মারেন। এই লাইনটা আমার খুব কানে লাগছে, যে একটা মানুষ আমার গায়ের উপরে সে বলতেছে ওনাকে অনেক মারছেন, এবার আমাকে মারেন, মানে ওনার ভাগটা এবার আমাকে দেন। তো এটা ছিল সকালটা। এরপর আমরা কিছু জায়গায় আবারও লুকায় লুকায় মুভমেন্ট করে একটা সময় গড়ানো, যখন ঘোষণা আসলো যে আর্মি চিফ ভাষণ দেবেন, আমার যতদূর মনে পড়ে, ওনার ভাষণের আগেই ততক্ষণে আবার জনগণ নেমে গিয়েছিল, ভালো পরিমাণ নেমেছে। আমরা তখন জনতার কাতারে, আবারও ছুটাছুটি চলছে। সেনাপ্রধান বক্তব্য রাখবেন এটা শোনা মাত্র আমি নিশ্চিত হয়েছি শেখ হাসিনা ইজ নো মোর। তখন আমার কিউরিসিটিটা হচ্ছে যে উনি পালিয়েছে নাকি মৃত্যুবরণ করেছে, আসলে কি হবে। হ্যাঁ, মানে উনি কি বলবেন ঘোষণায়, যে উনি পালিয়ে গেছে অথবা উনি ইন্তেকাল করেছে বা তাকে অ্যারেস্ট করা হয়েছে, এই তিনটার বাইরে তো অপশন নেই। সো তখন আমি শিওর, আমরা সবাই শিওর, কিন্তু ফাইনাল রেজাল্টটা জানি না। তখন বেসিক্যালি আমরা শাহবাগ মুভ করি এবং শাহবাগ পরবর্তী হয়ে তারপরে তো অনেক ঘটনা। আর্মি চিফ আমাদের ডাকলো ক্যান্টনমেন্ট যেতে যেতেও আবার একটু অ্যাটাক খেলাম, তখন শেখ হাসিনাও নাই, পুলিশও নাই, সেটা বিশাল গল্প, অন্য গল্প। তাও আমি 2 লাইন সংক্ষেপে বলি। আমার জোট প্রধান মোস্তফা জামাল হায়দারের গাড়িতে আমরা ক্যান্টনমেন্ট থেকে কল আসলো যাওয়ার পথে, এটা মজা করে বলছি, মজার ঘটনা আপনার দর্শকদের জন্য। এতদিন কটার সময়ের ঘটনা এইটা? তখন দুপুর অলরেডি দুপুর। ক্যান্টনমেন্টে মিটিং এর জন্য ডাকলো, আমি ওনার জোট দুই দিকে জনতা, আপনাদের গাড়িগুলো যাচ্ছে। হ্যাঁ, গাড়িগুলো মানে আমাদের তখন একটাই গাড়ি এবং ওনার বড় গাড়ি, উঁচু গাড়ি। হ্যাঁ, তো মজার ঘটনাটা হচ্ছে, এতদিন ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে বিজয় মুহূর্তে জনগণের হাতে আমরা মারা যেতে নিয়েছিলাম, কারণ জনগণ ভাবলো এই বড় গাড়িতে আওয়ামী লীগের কেউ বোধহয় পালিয়ে যাচ্ছে। তো আমরা ওই সময় জনগণের অ্যাটাক খেলাম, সেটাও একটা মজার হিস্ট্রি। পুরা রাস্তা বাকি সময় আমাকে জানলা দিয়ে মাথা বের করে পরিচয় দিতে দিতে যেতে হয়েছে ক্যান্টনমেন্ট। সো এটা একটা মজার ঘটনা, যে একদম বিজয় মুহূর্তে এসে আমরাই হয়তো জনগণের হাতে মারা যাওয়ার মতো একটা সিচুয়েশন হয়ে গিয়েছিল। যাই হোক, সব মিলিয়ে আসলে জুলাইয়ের গল্প এইভাবে বলাটা খুব ডিফিকাল্ট। আমি মাফ চেয়ে নিচ্ছি, আমি একদমই গুছিয়ে বলতে পারি নাই, কারণ এই দুঃস্বপ্ন থেকে বের হতে আমার কতদিন লাগবে আমি জানি না। এটা একটা ট্রমা, এটা একটা ভয়াবহ ট্রমা, এবং আমি চাই খালি ওখান থেকে ছোট্ট একটা শিক্ষা নিতে, যে যতদিন বাঁচবো সঠিকভাবে বাঁচবো। এইখান থেকে আমি এই শিক্ষাটা নিতে চাই। আর বাকি স্মৃতি আমি খুব করে চাই আল্লাহ যদি কোনোভাবে আমার মাথা থেকে মুছে দিত, যে ওই একটা লাইন রেখে, যে এই বাংলাদেশে, নতুন বাংলাদেশে, যেই বাংলাদেশের জন্য এত মানুষ প্রাণ দিয়েছে, সেই বাংলাদেশে আমরা যারা দায়িত্বশীল আছি, যে যাই করি, রাজনীতি না,
সাংবাদিকতা হোক, ডাক্তার হোক, নার্স হোক, যে যার জায়গা থেকে যে যার জায়গা থেকে আমরা ভালো কাজ করব, সঠিক কাজ করব, আর বৈষম্য আনবো না, কোনো ইতিবাচক সেক্টরে চিন্তা করব। সিন্ডিকেট করব না, চাঁদাবাজি করব না, খুন করব না, গুম করব না। এই নতুন বাংলাদেশটার শপথটা আমি ওই জায়গা থেকে নিয়েছি এবং আমি চাই বাংলাদেশের সবাই এই শপথটা নেয়। যে যার কাজ ঠিক মতো করবো, দ্যাটস ইট। এখন আপনি আসলে এই যে সরকার, এটা তো 5 আগস্টের পরের সরকার, অর্থাৎ আপনারাই এনেছেন, যেভাবেই বলবেন এই সরকার আপনারাই এনেছেন। আপনি বলতে পারেন যে না আমরা চেয়েছিলাম জাতীয় সরকার, আর এক দল বলবে যে না বিপ্লবী সরকার। আমরা যেভাবেই দেখি না কেন এই সরকারটি আপনাদের সরকার, যারা আপনারা রাজনীতিবিদরা যারা সবার আছেন, সরকার। সবার সরকার, সবার সরকার। এদেশের মানুষের সরকার। সেই সরকারটি 5 আগস্টের যে চেতনা বা 5 আগস্টের যে চাওয়া, সেটি কতটুকু পূরণ করতে পেরেছে? একদমই না। আই এম সরি টু সে দ্যাট, একদমই না। মানে কোয়েশ্চেনটা বিভিন্ন অ্যাঙ্গেলে হতে পারে। অর্থনীতিতে কতখানি, দুর্নীতিমুক্ততে কতখানি। আপনি প্রশ্নটা করেছেন 5ই আগস্টের চেতনার জায়গা থেকে, তাহলে একদমই না। কারণ প্রথম প্রবলেমটা হলো, এটাকে যদি আপনি বিপ্লব বলেন, সেই বিপ্লব থেকে কোনো বিপ্লবী সরকার হয়নি। যেই সরকারটা হয়েছে তারা 1 বছর সময় পার করে দিয়েছে। একটা রাষ্ট্রীয় ক্ষমতা একটা দল 5 বছর থাকে, 1 বছর মানে 20% টাইম। 20% টাইম ইজ নট আ ম্যাটার অফ জোক। আমরা যে এতক্ষণ শহীদের গল্পগুলো বলছিলাম, এই তালিকাটাই গভর্নমেন্ট করতে পারেনি। রাইট। তারা এখনো বলছে যে 1400+। 1400+ কেন বলবে একটা গভর্নমেন্ট 1 বছরে? যাদের রক্তের বিনিময়ে আমি ক্ষমতায় আসলাম তাদেরকে আমার প্লাস মাইনাস করতে হচ্ছে কেন? কারণটা কি? তাহলে একটা জীবনের কি দাম নেই? মানে কেন আমি এখন এতদিন পরে সে বলবো, 1 মাস 2 মাস 3 মাস 6 মাস না, 1 বছর পরে সে আমি বলছি 1400+ শহীদ, 20,000+ আহত। আমি কি বুফে রেস্টুরেন্টে গিয়েছি যে রেটের পরে একটা প্লাস না 2টা প্লাস 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 ভ্যাট অ্যাড হবে না ভ্যাট ট্যাক্স অ্যাড হবে? এই ফাজলামির কোনো অর্থ হয় না। জুলাই সনদ নিয়ে সরকার অনেক হেলাফেলা করেছে। আপনি যেহেতু ওই জায়গা থেকে বললেন, আমি শুধু ওই পয়েন্টগুলো বলছি। শহীদের লিস্ট পেলাম না, আহতের লিস্ট পেলাম না। এখন শুনছি পুনর্বাসনের জন্য যে বিল্ডিং বানানো হবে সেখানে দুর্নীতি চলছে। তো তাহলে এই বাংলাদেশ কিসের? মানে তাহলে এই সরকার কেন? মানে এই দুর্নীতি যদি, এই শহীদদের পুনর্বাসনের জায়গা নিয়েও যদি আমার দুর্নীতি করতে হয়, তাহলে তো মানে কেউ কেউ এখন বলে উঠবে যে ওই যে আওয়ামী লীগ যে প্রচার করে আপাই ভালো ছিল। স্পেসিফিক্যালি যদি এই পয়েন্টটাই ধরে, আপাকে সরায়, আওয়ামী লীগের আপাকে সরায়, এত মানুষ রক্তের বিনিময়ে যে অন্তর্বর্তী সরকারকে আনলো, সেই শহীদদের আহতদের পুনর্বাসনের কার্যক্রমে আপনি দুর্নীতি করবেন? দায়টা কার? দায়টা তো আপনাদের। দায়টা আমাদের সবার, নিঃসন্দেহে। অবশ্যই না, আপনাদের রাজনীতিবিদদের বেশি। আমাদের সবার বলতে আমি রাজনীতিবিদ সবার কথা বলছি, প্রত্যেকটা দলের। দেখেন 5ই আগস্টের পূর্বে রাজনৈতিক দলগুলোর যে ঐক্য, সেই ঐক্যটা এখন নাই। ফাটল ধরেছে। ফাটল ধরেছেন, এটা ভেঙে গেছে, এটা চুরমার। বাকি রাজনীতিবিদরা স্বীকার করেন আপনাদের সামনে। আমি ছোট দলের ছোট মানুষ, আমি এটা কি রাজনৈতিক স্বার্থের কারণে ক্ষমতায় যাওয়া, কে কত আসন পাবো? নিঃসন্দেহে। তো সেই তো হালুয়া রুটির ভাগাভাগির প্রশ্ন এসে। নিঃসন্দেহে এটা আমাকে বলতে বাধ্য হচ্ছে। সিনিয়র লিডাররা আমার উপর রাগ করতে পারে। একটা নির্বাচনকে সামনে রেখে আমরা ঐক্য ভেঙে ফেললাম, আর কিছু না, আর কোনো কিছু না। নির্বাচনটা হবে, আমরা ক্ষমতায় যাব, শুধু এই জায়গাটা থেকে আমরা ঐক্য ভেঙে ফেললাম। আর কোন অনৈক্যের কারণ হয়েছে আমাদের বলেন তো? 5ই আগস্টের পূর্বে প্রত্যেকটা রাজনৈতিক দল, গণতান্ত্রিক আমি দল, আমরা একসাথে ছিলাম। 5ই আগস্টের পর কোন পন্থায় নির্বাচন, কবে নির্বাচন, স্থানীয় সরকার আগে নাকি জাতীয় সরকার আগে? প্রত্যেকটাই তো ওই নির্বাচন কেন্দ্রিক চিন্তা। নির্বাচনকে কেন্দ্র করে যেইটুক সংস্কার, সেটা নিয়ে কথা। আমাদের ঐক্য ভেঙে গেল। একটা টার্ম, শুধু একটা টার্ম আমরা যদি 5ই আগস্টের আগে সবগুলো দল একসাথে থাকতে পারতাম, একটা টার্ম, তাহলে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নাম গন্ধ নিশ্চিহ্ন করে ফেলা যেত। গণহত্যাকারী আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকেও নিশ্চিহ্ন করা যেত। কিন্তু আমরা ঐক্যটা রাখতে পারলাম না। আমাদের দ্রুত ক্ষমতায় যেতে হবে। আপনি খেয়াল করে দেখবেন, আমি আবারও বলছি, বড় নেতারা আমার উপর রাগ করবে, খেয়াল করে দেখবেন যতবার নির্বাচনের কথা হয়, যতবার নির্বাচনের আগে সংস্কার নিয়ে কথা হয়, তার 100 ভাগের 1 ভাগও বড় নেতারা বিচারের কথা বলে না। বিচারটা কোথায় গেল?
মানে শেখ হাসিনার বিচার, আওয়ামী লীগের বিচার, তার দোসরদের বিচার। আমরা সব রাজনৈতিক নেতারা নির্বাচন সংস্কার এবং কত তাড়াতাড়ি নির্বাচন, তার মানে কি ক্ষমতা। তো এটাই একটু আগে বলছিলাম, অবশ্যই নির্বাচন প্রয়োজন গণতন্ত্রের জন্য, মৌলিক সংস্কারও প্রয়োজন, বিচারটা ভুলে গেলে হবে না। আর ক্ষমতায় যে নতুন করে যে স্বৈরাচার হতে যাবে, রিসেন্ট এক্সাম্পল, 90-কে দেখে 24 আনতে হবে না, 24-কে দেখে 26 আনতে বেশি সময় লাগবে না। তো আমাদের সবার না এখনো সময় আছে, একটু উদার হওয়া উচিত। আমরা উদারতা কেন জানি দেখাতে পারছি না, ইনক্লুডিং মি। আমি বাকিদের দোষ দিচ্ছি না, আমরা যারা পলিটিক্স করি আমাদের আরো উদার হওয়া উচিত। কাদা ছুড়াছুড়ির রাজনীতিটা বন্ধ হওয়া উচিত। গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে আপনারটা আমি শুনবো, আপনি আমারটা শুনবেন, গঠনমূলক সমালোচনা করব। কিন্তু যে অ্যাটাকগুলো হচ্ছে কাদা ছোড়াছুড়ি, খুব নোংরা, এটার জন্য আমরা দায়ী। আসলে আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন এবং অনেক সদাসত্য কথা বলছেন। আপনার আলোচনা আসলে দর্শকরা নিশ্চয়ই আরও শুনতে চাইবে বা চাইছে, কিন্তু আমাদের আসলে শেষ করতে হচ্ছে। আমরা আরও আলোচনা করতে পারতাম। খুবই ভালো এবং খুবই ফলপ্রসূ আলোচনা করেছেন আপনি। আমাদের স্টুডিওতে এসে আমাদের সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব ভবিষ্যতেও আপনাকে আমরা পাবো আমাদের ভিওডি বাংলা স্টুডিওতে। সুপ্রিয় দর্শক, আমাদের আলোচনা আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। শেষ করার আগে আমি একটি বিষয় শুধুমাত্র উল্লেখ করতে চাই। রাশেদ প্রধান তিনি যেটি বললেন, তিনি একজন রাজনীতিবিদ, যে বাংলাদেশের 5 আগস্ট পরবর্তী যে পরিস্থিতি, রাজনীতিবিদদের যে ঐক্যটা ছিল, সেই ঐক্যটা আসলে বিনষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। এর কারণ কোথায়? এই যে কারণ, এই কারণটি আমাদেরকে খুঁজে বের করতে হবে। এবং হ্যাঁ, খুঁজে বের করতে হবে রাজনীতিবিদদের, কারণ এই দেশের দায়িত্ব জনগণ এই রাজনীতিবিদদের হাতেই দেয়। যদি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলি, তাহলে প্রতি 5 বছর পর পর হয়তো পরিবর্তনের একটা সুযোগ থাকে, কিন্তু ঘুরে ফিরে ওই রাজনীতিবিদরাই জনগণের ক্ষমতায় আসীন হন এবং জনগণকে ক্ষমতায়ন করেন। সেটি গণতন্ত্রের সৌন্দর্য হওয়া উচিত। কিন্তু আমরা যদি রাজনীতিবিদরা মনে করি যে ক্ষমতায় যাওয়ার জন্যই শুধুমাত্র রাজনীতি বা রাজনৈতিক দল, তাহলে বোধহয় ভুল হবে। কেননা 24 আমাদের যে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা কিন্তু সেটি নয়। 24 এমন একটি শিক্ষা আমাদের পুরো জাতিকে, সারা বিশ্বকে দিয়েছে, যে শিক্ষাটি হলো যে তুমি রাজা, তুমি যাই করো জনগণের কথা ভাবতে হবে। কেননা আর একবার অর্গানাইজ হতে কিন্তু জনগণের আর সময় লাগবে না। একটা ধারণা হয়ে গিয়েছিল যে 89, 90-এর পরে যে এই জনগণ বোধহয় আর জাগবে না, কিন্তু এই কথাটি মোটেও ঠিক নয়। এই 24-এর যে ডিজিটাল জেনারেশন, সেই ডিজিটাল জেনারেশন তারা জেগে দেখিয়ে দিয়েছে যে একটা ফ্যাসিস্ট স্বৈরাচারকে কীভাবে সরাতে হয়, কীভাবে টেনে হিঁচড়ে ক্ষমতার মসনদ থেকে নামাতে হয়। সুতরাং এই শিক্ষা রাজনীতিবিদদের মনে রাখতে হবে এবং আগামী বাংলাদেশ গঠনে অবশ্যই পজিটিভ এবং ইতিবাচক চিন্তা করতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদেই থাকবেন, সেই কামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।